অপর্ণার সংসার বেশ ভালোই চলছিল। তার স্বামীও তাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু যেই না একদিন সে নিজের চোখে তার স্বামী এবং তার বেস্ট ফ্রেন্ডকে একসাথে দেখে ফেলে, সেই তো বেচারির মনটাই ভেঙে যায়। কিন্তু ঘটনা তো এখানেই শেষ না। এরপর একে একে আরো দুজনের সাথে জড়িয়ে পড়ে তার স্বামী। তবে কি অপর্ণার স্বামী তার বেস্ট ফ্রেন্ড এবং অন্যান্যদের সাথে মিলে তাকে ধোঁকা দিচ্ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে হাস্যকর কোনো টুইস্ট? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প পাতি পত্নী আর वो दोते। শুরুতেই আমাদের একটা গ্রামের দৃশ্য দেখানো হয়, যেখানে মাইকিং করা হচ্ছিল। জঙ্গল থেকে হঠাৎ একটা বাঘ গ্রামের মধ্যে ঢুকে পড়েছে। সে যখন তখন যে কারোর উপর হামলা করতে পারে, তাই সবাই যেন সবার অবস্থা থেকে সেফ ভাবে থাকার চেষ্টা করে, কেননা কোনো কিছুই বলা যাচ্ছে না সেই বাঘটা না ধরা পর্যন্ত। এই খবর শোনা মাত্রই তো গ্রামের মানুষজন এদিক সেদিক ছোটাছুটি করছিল, সবাই আতঙ্কে ছিল। ঠিক তখনই সেখানে নীলুফার নামের একটা মেয়ে এসে হাজির হয়। নীলুফারকে দেখে একজন ডাক্তার এসে বলে, ম্যাম, আপনি এখানে এভাবে ইনজেকশন নিয়ে দাঁড়িয়ে আছেন, তাহলে এই জন্তুটাকে কে ধরবে? নীলুফার তখন তাকে জিজ্ঞেস করে, তুমি কি এখানে নতুন? লোকটা বলে, হ্যাঁ নতুন। নীলুফার তখন বলতে থাকে, তাহলে তুমি দেখতে থাকো। তখন এখানে প্রজাপতি পান্ডে নামের একজন রেস্কিউ অফিসার আসে। পান্ডের সবচেয়ে স্পেশাল দিক হলো যে সে কোনো জন্তুকে আঘাত না করে খুব সুন্দর করে তাদের ধরে নিতে পারে। সেখানে অপর্ণা নামের একজন রিপোর্টারকেও দেখানো হয়। তখন একজন পুলিশ এসে পান্ডেকে বলে, এলাকায় অনেক দিন ধরে জীবজন্তুদের হামলা চলছে। পান্ডে বলে, সেটা তো তুমি ঠিক বলেছ। এই বলেই সে অপর্ণার দিকে তাকায়, এরপর নিজের কাজে চলে যায়। পান্ডে নিজের দক্ষতার বুদ্ধি দিয়ে সেই বাঘটাকে জালে আটকে দেয়। এটা দেখে সবাই খুব খুশি হয়। সবাই পান্ডের খুব তারিফ করছিল। তখনই সেখানে অপর্ণা চলে আসে। অপর্ণা নিউজে বলছিল, আমাদের সামনে এখন উপস্থিত আছেন প্রজাপতি পান্ডে, যিনি বাঘকে কোনো ক্ষতি না করে তাকে নিজের কাবুতে করে নিয়ে এসেছেন। কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আছে, এরকম কি কোনো উপায় নেই যে উপায় জঙ্গলের পশুরা মানুষের এলাকায় আসা বন্ধ করে দিবে? পান্ডে বলে, আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, আপনি মন দিয়ে শুনুন কথাটা হলো এই যে জন্তুগুলো কখনোই আমাদের জায়গায় আসেনি, বরং আমরা জন্তুগুলোর জায়গা দখল করে বসে আছি। আর একটা কথা হলো, এটা কোনো বাঘ ছিল না, বাঘিনী ছিল। আর আমি এটা মনে করি, বাঘ হোক বা বাঘিনী, সবার নিজেদের স্বাধীনতা আছে। সবাই তো নিজেদের ইচ্ছা মতোই বাইরে যাওয়া আসা করে, যেমন আপনি নিজের ইচ্ছা মতো বাইরে আসেন। এই বলেই পান্ডে সেখান থেকে চলে যায়। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের দেখানো হয় পান্ডে বাড়িতে চলে আসে। তখনই তার স্ত্রী তাকে দরজা খুলে দেয়। আর সবচেয়ে অবাক করা বিষয়, পান্ডের স্ত্রী আর কেউ না, স্বয়ং অপর্ণাই ছিল। দেখা যায় অপর্ণা খুব সুন্দর করে রেডি হয়ে দাঁড়িয়েছিল। পান্ডে তো তাকে দেখে তার সাথেই ফ্লার্ট করতে শুরু করে দেয়। কিন্তু অপর্ণা তাকে বলে, এখন ফ্লার্ট করে কি হবে? নীলুফারের সামনে তুমি তো আমাকে খুব বড় বড় কথা শোনাচ্ছিলে, তখন এসব মনে পড়েনি? পান্ডে বুঝতে পারে সে ভীষণ রাগ করেছে, তাই সে তাকে কিছু না কিছু বলে ঠিকই মানিয়ে নেয়। অপর্ণা তখন তাকে বলে, আজকে আমার বোনের এঙ্গেজমেন্ট, আমি রেডি হয়ে গিয়েছি, তুমিও তাড়াতাড়ি রেডি হয়ে আসো। কিছুক্ষণ পরই দেখা যায় অপর্ণা আর পান্ডে অপর্ণার বোনের এঙ্গেজমেন্টের পার্টিতে যায়। অনেকে সেখানে উপস্থিত ছিল আর তারা সবাই মিলে সেখানে অনেক এনজয় করে। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের পরের দিনের দৃশ্য দেখানো হয়। পান্ডে তখন নিজের পুলিশ স্টেশনে ছিল। তখন সেখানে একজন এসে পান্ডেকে বলে, আপনার সাথে কেউ একজন দেখা করতে এসেছে। পান্ডে প্রথমে অনেক রুড ভাবে বলে, বেশি ড্রামা না করে তাড়াতাড়ি বলো কে এসেছে। লোকটি বলে, বানারস থেকে কোনো চঞ্চল কুমারী নামের কেউ এসেছে। চঞ্চল কুমারীর নাম শুনে হঠাৎ করেই পান্ডের মুখে হাসি ফুটে ওঠে। আর তখনই দেখা যায় একটা মেয়ে পুলিশ স্টেশনের ভেতর চলে আসে। সে সোজা পান্ডের রুমে আসলে পান্ডে তো তাকে দেখে খুব খুশি হয়। পান্ডে তাকে বলতে থাকে, অনেকদিন পর তোমায় দেখলাম, তুমি কেমন আছো চঞ্চল? চঞ্চল জিজ্ঞেস করে, আমি ভালো আছি, আর তুমি? পান্ডে বলে, আমি তো খুব ভালো আছি, কিন্তু তুমি নিজের ব্যাপারে বলো, আমার বিয়ের সময় তুমি আসোনি কেন? কি সমস্যা ছিল? চঞ্চল বলে, কারণ তুমি আমাকে ডাকোনি। পান্ডে বলে, তাই নাকি? তাহলে হয়তো ভুলে গিয়েছিলাম, কিন্তু তুমি আমার সাথে ফোনে যোগাযোগ করতে পারতে, তবে তুমি তো সোজা আমার সাথে দেখা করতে চলে এসেছো। এই কথা শুনেই চঞ্চল কান্না করতে শুরু করে। পান্ডে তো তখন থতমত খেয়ে যায়। সে তো কিছুই বুঝতে পারছিল না যে হুট করে সে কান্না করছে কেন। তাই সে চঞ্চলকে জিজ্ঞেস করে, এই বাচ্চার বাবাকে? চঞ্চল তখন বলে, আরে তুমি এসব কি বলছো? পান্ডে বলে, কেন, তোমাকে যে প্রেগনেন্ট করে ছেড়ে দিয়েছে তার নাম কি? চঞ্চল তখন বলতে থাকে, তুমি কি পাগল হয়েছো নাকি? তুমি এসব কি কথা বলছো? আমার পরিবার নেই, বন্ধু বান্ধব নেই, নিজেকে অনেক একা মনে হচ্ছিল, তাই ভাবছিলাম নিজের সমস্যাগুলো তোমার সাথে শেয়ার করব। আর তুমি এসব কি বলছো? পান্ডে বলে, তাহলে শেয়ার করো, এরকম কান্না করছো কেন? তুমি কান্না করছো দেখে আমি এইসব ভেবে নিয়েছিলাম।
আর তাছাড়া এটা আমার অফিস। এখানে যদি কেউ দেখে যে এত সুন্দর একটা মেয়ে এভাবে কান্না করছে, তাহলে সবাই কি ভাববে বলো তো। এই বলে সে চঞ্চলকে বাইরে কফি শপে নিয়ে যেতে থাকে। তারা রুম থেকে বের হলেই দেখা যায় অফিসের সকল কর্মচারী এতক্ষণ কান লাগিয়ে পান্ডে আর চঞ্চলের কথাগুলো শুনছিল। তো এরা দুজন এখান থেকে চলে গেলে সেখানে নীলুফার এসে হাজির হয় পান্ডের সাথে কথা বলতে, কিন্তু সে দেখে পান্ডে তো অফিসে নেই। সে তখন অফিসের একজন কর্মচারীকে জিজ্ঞেস করে যে পান্ডে কোথায় গেছে। কর্মচারী জানায় সকালেই তার একজন মেয়ে বন্ধু এসেছিল, তাই সে তার সাথেই বাইরে গেছে। এই কথা শুনে নীলুফার অবাক হয়ে যায়। অন্যদিকে আমাদের চঞ্চল আর পান্ডেকে দেখানো হয় তারা দুজন একসাথে কফি শপে বসেছিল। চঞ্চল তখন পান্ডেকে একটা ছবি দেখায়। পান্ডে চঞ্চলকে জিজ্ঞেস করে ছবিতে থাকা এই ছেলেটাকে। চঞ্চল জানায় ও হলো সানি, বানারসের সবচেয়ে বড় নেতা গাজরাজের ছেলে। পান্ডে কথা শুনে বলে আমি জানি ও সানি, কিন্তু আমি জিজ্ঞেস করছি সানি কোন ছেলের হাত ধরে রেখেছে। চঞ্চল তখন বলে গাধা, ওইটা কোনো ছেলে না, ওইটা আমার হাত। আসলে আমি আর সানি একে অপরকে পছন্দ করি, কিন্তু গাজরাজ চায় না সানি এখন কোনো রিলেশনশিপে যাক, কারণ সে সানিকে সামনের ইলেকশনে দাঁড় করাতে চায়। কিন্তু তার চেয়েও বড় কথা, সে যা তার কুলে খুব বিশ্বাস করে। কোনো এক পাগল আমাদের দুজনের ছবি উঠিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়েছে। তবে এখানে আমি বেঁচে গেছি, কারণ আমার মুখ ঢাকা ছিল। কিন্তু যেদিন থেকে গাজরাজ জানতে পেরেছে যে তার ছেলে কোনো একটা মেয়ের সাথে রিলেশনে আছে, তখন থেকেই সে শহরের প্রতিটা কোণায় সেই মেয়েকে খুঁজে বেড়াচ্ছে। তার তো এই শহরের 5 জন সুন্দরী মেয়ের উপরেই সন্দেহ। তাই আমি এখনো সুস্থ আছি, তবে সে আমার পেছনেও কিছু লোক লাগিয়ে রেখেছে। পান্ডে এসব শুনে বলে তাহলে সানি কিছু করছে না কেন? চঞ্চল বলে তার পক্ষে যতটুকু সম্ভব সে ততটুকু করছে। সে আমাদের দুজনের জন্য কানাডার জাল পাসপোর্ট বানাচ্ছে, কিন্তু বলেছে 15 দিন লাগবে, তারপর আমরা দুজনেই দেশ ছেড়ে পালিয়ে যাব। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, তোমাদের পরিবারে কোনো পুলিশ সদস্য আছে? পান্ডে বলে তেমন কেউ নেই। চঞ্চল বলে তার মানে আমার মরে যেতে হবে, কারণ আমার সাহায্য করার মতো কেউ নেই। এই কথা শুনে পান্ডে চঞ্চলের হাতের উপর হাত রেখে বলে এরকম কথা বলছো কেন? সবকিছু ঠিক হয়ে যাবে, দেখি আমি কিছু করতে পারি কিনা। তখনই সেখানে একজন ওয়েটার চলে আসে। পান্ডে আর চঞ্চলকে এভাবে হাত ধরে বসে থাকতে দেখে সে চঞ্চলকে বলে ভাবি আমাদের এখানে সব খাবারে 20% ডিসকাউন্ট চলছে, তাই আপনি বলতে পারেন আপনাদের জন্য কি নিয়ে আসবো। ওয়েটার চলে গেলে পান্ডে চঞ্চলকে বলে তুমি একটা জিনিস খেয়াল করেছো? ওই ওয়েটার তোমাকে কি বলেছে? চঞ্চল বলে হ্যাঁ বলেছে 20% ডিসকাউন্ট আছে। পান্ডে বলে ওইটা না, ওয়েটার যখন দেখেছে আমরা দুজন হাত ধরে বসে আছি তখন সে তোমাকে ভাবি ডেকেছে। তুমি তো বলেছো 15 দিনের মধ্যে সানি আর তুমি এই দেশ ছেড়ে চলে যাবে। তাহলে এই 15 দিন যদি গাজরাজের লোকেদের এটা প্রমাণ করা যায় যে আমি আর তুমি একে অপরকে পছন্দ করি, তাহলে তারা তোমার পিছু ছেড়ে দিবে আর বাকি মেয়েদের উপর বেশি অ্যাটেনশন দিবে। চঞ্চল এসব শুনে বলে তোমার বুদ্ধিটা তো দারুণ, কিন্তু তুমি তো বিবাহিত। পান্ডে বলে তুমি চিন্তা করো না, আমার স্ত্রী খুব ভালো, একবার বললে সে তোমাকে সাহায্য করতে ঠিকই রাজি হয়ে যাবে। দৃশ্য চলে যায় রাতের বেলা। পান্ডে অপর্ণার জন্য খুব সুন্দর করে রান্না করে। অপর্ণা বাড়িতে এলে পান্ডে তার সাথে আবারও মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। একটু পরে সে অপর্ণাকে বলে আমার তোমার সাথে একটা জরুরি কথা আছে। অপর্ণা বলে আমিও তোমাকে কিছু বলতে চাই। পান্ডে তখন বলে ঠিক আছে, আগে তুমি বলো। তখনই অপর্ণা চঞ্চল আর সানির সেই ছবিটা পান্ডেকে দেখায়। পান্ডে তো এটা দেখে অবাক হয়ে যায়। অপর্ণা বলে জানো 3 দিন আগে এই ছবিটা আমি ভাইরাল করেছিলাম। আমার সব থেকে বড় কথা, আজকে গাজরাজ নিজে আমাকে ফোন করে বলেছে এই ছবিতে থাকা মেয়েটাকে যদি আমি তাকে ধরিয়ে দিতে পারি তাহলে সে আমাকে নিজের চ্যানেল খোলার অনুমতি দেবে। এই কথা শুনে তো এবার পান্ডের পায়ের নিচের মাটি সরে যায়। অপর্ণা বলতে থাকে আমার সেই কবে থেকে স্বপ্ন আমার নিজের একটা চ্যানেল হবে, অবশেষে সেটা পূরণ হবে শুধুমাত্র এই মেয়েটিকে ধরিয়ে দিতে পারলে। আর তুমি তো আমাকে জানো আমি আমার স্বপ্ন পূরণের জন্য সবকিছু করতে পারি। আমি নিজেকে কথা দিয়েছি আমি এই মেয়েটাকে খুঁজে বের করবই করব। এসব কথা শুনে পান্ডে আর নিজের কোনো কথা বলারই সাহস পায় না, না হলে তো চঞ্চল ধরা পড়ে যাবে। দৃশ্য চলে যায় পরের দিন সকালবেলা। পান্ডে অফিসে গেলে নীলুফার তাকে জিজ্ঞেস করে যে কালকে যে মেয়েটা তোমার সাথে দেখা করতে এসেছিল সে কে? পান্ডে তো এই কথা শুনে ভীষণ ঘাবড়ে যায়। এরপর সে বলে ওটা আমার কলেজের বান্ধবী চঞ্চল ছিল। বেচারি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, তাও আবার নিজের পরিবারের হাতে, তাই আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। নীলুফার বলে তার এই সমস্যার জন্য তাকে পুলিশ স্টেশনে যাওয়ার কথা, সেটা না করে সে বন বিভাগে কি করছে?
পান্ডে বলে আসলে বেচারি এখানে কাউকে চেনে না তো, তাই আমার কাছে সাহায্য চাইতে এসেছে। নীলুফার তখন বলে সবকিছু ঠিক আছে, কিন্তু ওই মেয়েটার চক্করে যদি তুমি একবার পড়ে যাও তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না, কারণ তোমার একমাত্র স্ত্রী আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। পান্ডে বলে তাহলে কি আমি আমার স্ত্রীর শত্রু? নীলুফার বলে আমি তো সেটা বলিনি, আমি বলেছি নিজেকে একটু সাবধানে রেখো। দৃশ্য পরিবর্তন হয়। পান্ডে তখন চঞ্চলের সাথে দেখা করতে যায়। সে চঞ্চলকে বলে আমি তোমাকে সাহায্য করতে পারবো না। এই কথা শুনে চঞ্চলের খুব রাগ হয়। সে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন সাহায্য করবে না? পান্ডে বলে আমি এখন তোমাকে যে সত্যিটা বলবো সেটা শুনে প্লিজ তুমি আমার মুখে কফি ছুঁড়ে মেরো না। চঞ্চল বলে তুমি আগে আমাকে সত্যিটা বলো, কি হয়েছে? পান্ডে বলে তুমি যে খারাপ মানুষটার কথা বলছিলে, তোমার আর সানির ছবি যে লিক করেছে সে আর কেউ না, আমার নিজেরই স্ত্রী অপর্ণা। এই কথা শুনে চঞ্চল খুবই অবাক হয়ে যায়। সে বলতে থাকে তুমি জানো না এই একটা ছবির জন্য আমার পুরো জীবন শেষ হয়ে গেছে। আমি সানির সাথে দেখা করতেও পারছি না, কথাও বলতে পারছি না, আর সব থেকে বড় কথা তোমার কথার উপর বিশ্বাস করে আমি আমার একজন বান্ধবীকে বলেছিলাম পরশু আমার আরেকজন বান্ধবীর বিয়েতে আমি আমার বয়ফ্রেন্ডকে নিয়ে যাব, যাতে তারা এই কথাগুলো গাজরাজের লোকেদের সামনে বলতে পারে। পান্ডে বলে আমি তোমার কথাটা বুঝতে পারছি, কিন্তু আমি আমার কোনো কাজ আমার স্ত্রীকে বলা ছাড়া করি না। তাছাড়া তুমি তো জানো আমার শাশুড়ি এখানের কোর্টের উকিল, আমার শ্বশুর একজন জজ, প্রতিটা মিডিয়ায় আমি আমার স্ত্রীকে নিয়ে গিয়েছি, সবাই আমাকে চেনে, এখন আমি কি করব? চঞ্চল বলে আমি কিছু জানি না, তোমার আমাকে সাহায্য করতেই হবে। যদি বন্ধু হিসেবে সাহায্য না করো তাহলে অন্তত অনুতপ্ত হয়ে সাহায্য করো। তোমার স্ত্রীর কারণে আমার আজকে এই সমস্যায় পড়তে হয়েছে। তো এরপরই রাতের বেলা অপর্ণা আর পান্ডে খাবার খাচ্ছিল। পান্ডে তখন অপর্ণাকে বলে আসলে আমাদের গুপ্তা স্যার আমাকে কিছু কাজ দিয়েছে, তাই আমাকে কালকে আউট অফ সিটি যেতে হবে, আর এই সপ্তাহে হয়তো 2-4 বার যাওয়া পড়বে। অপর্ণা তখন জিজ্ঞেস করে কোথায় যাবে? পান্ডে বলে কানপুর যাব। পরের দিন দেখা যায় পান্ডে আসলে কানপুর না বানারসে যায়, তাও আবার চঞ্চলের নকল বয়ফ্রেন্ড সেজে। আমাদের এরপর গাজরাজের কিছু লোকেদের দেখানো হয় যারা চঞ্চলের উপর নজর রাখছিল। চঞ্চল বিয়ের অনুষ্ঠানে ছিল, তখনই সেখানে হিরোর মতো এন্ট্রি নেয় পান্ডে। পান্ডেকে দেখে চঞ্চল দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর বলে বেবি তুমি এত দেরি করেছো কেন? পান্ডে তাকে বলতে থাকে তুমি এসব কি করছো? পান্ডে তো কিছুই বুঝতে পারছিল না। চঞ্চল তাকে বলে তুমি এত কিউট কেন? তোমাকে দেখে মনে হচ্ছে খেয়ে ফেলি। পান্ডে তাকে আবারও জিজ্ঞেস করে এসব কেন করছো? তখন চঞ্চল বলে আমাদের পেছনে গাজরাজের লোকেরা দাঁড়িয়ে আছে। তখনই তাদের দুজনের অ্যাক্টিং শুরু হয়ে যায়। এদিকে গাজরাজের ভাড়া করা 2টা লোক এই সবকিছু দেখছিল। একটা ছেলে তখন বলে আমার কিছু সন্দেহ হচ্ছে, এই ছেলেটা এত লজ্জা পাচ্ছে কেন? মেয়েটা তো তার গার্লফ্রেন্ড। তখন আরেকজন বলে ছেলেটা লজ্জা পাচ্ছে এটাও তোমার সমস্যা? সবাই তো আর তোমার মতো হয় না যে এসবকে কিছু মনে করবে না। যাক, এরপর বিয়ের অনুষ্ঠানে চঞ্চল এসে সবার সামনে পান্ডের কোলে বসে পড়ে। পান্ডে তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু চঞ্চল তখন বলে আমার মাথায় হাত বুলিয়ে দাও। ইচ্ছে না থাকা সত্ত্বেও পান্ডে তখন এটা করে। আর অন্যদিকে সেই লোক দুটো তাদের ছবি তুলতে থাকে। পান্ডে চঞ্চলকে বলে এবার অন্তত আমার কোল থেকে উঠে যাও। চঞ্চল বলে আমি আমার নিজের ইচ্ছায় বসিনি, লোক দুটো আগে চলে যাক তারপর আমি উঠে যাব। দুজন সেখান থেকে এরপর বের হয়ে যাচ্ছিল। তখনই সেখানে চঞ্চলের দুঃসম্পর্কের এক ফুপু চলে আসে। সে দূর থেকে চঞ্চলকে দেখে চিনতে পেরে যায়। তার ফুপু অনেক বেশি কথা বলতো। সে তখন চঞ্চলের সাথে পান্ডেকে দেখে বলে আমি খুব খুশি হয়েছি, তুমি নিজের সংসার গড়ে নিয়েছো। সে পান্ডেকে বলতে থাকে আমি চঞ্চলের বাবার চাচাতো বোন। উপরওয়ালা খুব তাড়াতাড়ি চঞ্চলের বাবাকে উপরে ডেকে নিয়েছেন। আমি অনেক চেষ্টা করেছি চঞ্চলকে আমাদের সাথে রাখার, কিন্তু কি করব, আমার নিজের 6টা বাচ্চা ছিল। পান্ডে তখন বলে আপনি কি বলছেন? আমি চঞ্চলের স্বামী না। ফুপু বলে বুঝতে পেরেছি, তার মানে তোমাদের বিয়ে হয়নি, কিন্তু চঞ্চলকে তোমার কোলে দেখে আমার খুব ভালো লেগেছে। তোমরা এতটা ক্লোজ, তার মানে তোমাদের অবশ্যই একদিন বিয়ে হবে। আর চঞ্চলের বাবা মা থাকলে তারা খুব খুশি হতো, কিন্তু আমিও খুব খুশি হয়েছি। ফুপু তখন চঞ্চল আর পান্ডেকে টাকা দিয়ে আশীর্বাদ করে। এরপরই ফুপু বলে সামনের সপ্তাহে আমার ছোট ছেলের জন্মদিন, আমি একটা পার্টি রেখেছি, তোমরা অবশ্যই আসবে। কিন্তু পান্ডে আর চঞ্চল কিচ্ছু বলছিল না। তাই ফুপু বলে আমার মাথার দিব্যি, তোমাদের আসতেই হবে, আমি তোমাদের লোকেশন পাঠিয়ে দিব। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর পান্ডে আর চঞ্চল গাড়িতে বসে ঝগড়া করতে থাকে। পান্ডে বলে তুমি আমাকে বলেছিলে তোমার পরিবারে কেউ নেই, তোমার আত্মীয় স্বজন কেউ নেই, তাহলে তোমার এই আত্মীয় কোথা থেকে বেরিয়ে এলো? চঞ্চল বলে আমি নিজেই ওনাকে 2 বছর পরে দেখছি,
আমি জানতাম না উনি এখানে চলে আসবে। পান্ডে তখন বলতে থাকে, তাহলে 2 বছর পরে দেখা হওয়ার পর আমাদের আশীর্বাদ দেওয়ার কি দরকার ছিল? তখনই একটা লোক আসে আর চঞ্চলকে একটা সিগারেটের প্যাকেট দিয়ে যায়। এটা দেখে পান্ডে খুবই অবাক হয়। সে চঞ্চলকে বলে, আমি এখানে নিজের সমস্যা নিয়ে বিরক্ত হয়ে আছি আর তুমি এদিকে সিগারেট খাচ্ছ। চঞ্চল তখন সিগারেটের প্যাকেট থেকে একটা চিঠি বের করে। চঞ্চল বলে, আজকে 6 দিন হয়ে গেছে আমি সানির সাথে কথা বলতে পারছি না। এই প্যাকেটের ভেতর চিঠির দ্বারা আমরা একে অপরের সাথে কথা বলি। চঞ্চল তখন চিঠি বের করে পড়তে থাকে। এটা দেখে পান্ডে চুপ হয়ে যায়। চঞ্চল বলে, এখানে লেখা আছে আর 10 দিন পর আমাদের পাসপোর্ট তৈরি হয়ে যাবে, শুধু ওর বাবার যেন কোনো সন্দেহ না হয়, তাহলেই রক্ষে। এরপর সে বলে, একটা কাজ করো, তুমি গিয়ে তোমার স্ত্রীকে সব সত্যি কথা বলে দাও, এরপর আমার সমস্যা আমি বুঝে নেব। গাজরাজ আমাকে গুলি করে দিবে, তুমি শুধু এসে আমার ছবিতে মালা ঝুলিয়ে দিও। এরপর গাজরাজকে তার লোকেরা পান্ডে আর চঞ্চলের ছবি দেখায়। গাজরাজ বলে, এত ক্লোজ ভাবে বসে আছে এরা, তার মানে কোনো আত্মীয় হবে না, লাভার হবে। কিন্তু সেখানে থাকা সেই ছেলেটা বলে, কিন্তু আমার ওই দুজনের মধ্যে কোনো কেমিস্ট্রি আছে বলে মনে হয় না। এরপর গাজরাজ ছেলেটাকে বলে, কেমিস্ট্রি বানান করতো। এ কথা শুনেই ছেলেটা বানান করতে পারে না। তখন গাজরাজ বলে, যেটা জানো না সেটা নিয়ে কথাও বলো না। গাজরাজ বলে, এরপর থেকে বাকি মেয়েগুলোর রিপোর্ট দাও আমাকে। তো এরপর সেই লোক দুটো দীপিকা নামের একটা মেয়েকে ফলো করতে থাকে। কিন্তু দেখা যায় মেয়েটার তো অলরেডি এঙ্গেজমেন্ট হয়ে গেছে। মেয়েটা তার ফিয়ন্সের সাথে গাড়িতে বসে কথা বলছিল। তখনই সেখানে একজন পুলিশ এসে হাজির হয় আর জিজ্ঞেস করে, তারা দুজন পাবলিক প্লেসে এভাবে একজন অপরজনকে জড়িয়ে ধরছে কেন? তাদের কি বিয়ে হয়েছে? মেয়েটার ফিয়ন্সে বলে, আমাদের বিয়ে হয়নি, তবে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। এখান থেকে দৃশ্য চলে যায় রাতের বেলা। অপর্ণাকে দেখানো হয়। অপর্ণা বসে বসে কাজ করছিল। তখনই সেখানে পান্ডে আসে। পান্ডে অপর্ণাকে একটা ব্যাগ উপহার দেয়। অপর্ণাও তখন পান্ডেকে ধন্যবাদ জানায়, কিন্তু পান্ডে বলে, ধন্যবাদে হবে না। এই বলে সে অপর্ণার কোলে শুয়ে পড়ে। কিন্তু তখনই সে খেয়াল করে অপর্ণার সামনের ল্যাপটপে চঞ্চল আর বাকি 2টা মেয়ের ছবি। এটা দেখে পান্ডে এক লাফে উঠে যায়। পান্ডে বলতে থাকে, তুমি কি করছো? চঞ্চল বলে, আমার মনে হচ্ছে এই 3টা মেয়ের মধ্যে যে কোনো একজন সানির গার্লফ্রেন্ড, কিন্তু আমার কেন যেন সবচেয়ে বেশি সন্দেহ হচ্ছে এই চঞ্চল মেয়েটাকে। পান্ডে বলে, তোমার এরকম কেন মনে হচ্ছে? বাকি 2টা মেয়েও তো খুব সুন্দর। অপর্ণা বলে, আমার কেন যেন এই মেয়েটার উপরেই সন্দেহ হচ্ছে। পান্ডে তখন বলে, আচ্ছা থাক, এসব কথা বাদ দাও, আমার কালকে সকালে কানপুর যেতে হবে, আমি ঘুমিয়ে পড়ি। অপর্ণা বলে, হ্যাঁ আমিও ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকাল হলেই আমার বানারসে যেতে হবে। এ কথা শুনে পান্ডে আবারও চিৎকার করে ওঠে আর জিজ্ঞেস করে, তুমি বানারস কেন যাবে? অপর্ণা বলে, এখন সানির গার্লফ্রেন্ডকে ধরতে আমার তো সেখানে যেতেই হবে। বেচারা পান্ডে আর কিছুই বলতে পারে না, সে চুপচাপ শুয়ে পড়ে। পরের দিন সকালে অপর্ণা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল, তখন সে পথে নীলুফারকে দেখতে পায়। সে নীলুফারকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? নীলুফার বলে, আমি আমার ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আর তুমি জিজ্ঞেস করছো আমি এখানে কি করছি? অপর্ণা বলে, আমি সেটা বলিনি, তুমি কানপুর যাওনি? নীলুফার তখন জিজ্ঞেস করে, আমি কানপুর কেন যাব? অপর্ণা তখন বলে, কেন? পান্ডে তোমাকে বলেনি? কানপুরে তো তোমাদের কচ্ছপ নিয়ে একটা প্রজেক্ট করার কথা। নীলুফার তখন বলে, সেটা তো 4 বছর আগেই হয়ে গেছে। অপর্ণা বলে, এগুলো নতুন প্রজেক্ট। এসব শুনে নীলুফার প্রথমে চুপ করে থাকে, এরপর বলে, হ্যাঁ আমার একটু একটু করে মনে পড়ছে। তখন অপর্ণা সেখান থেকে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার পর নীলুফার মনে মনে বলতে থাকে, পান্ডেকে আমি ছাড়বো না। অপর্ণাকে কেন মিথ্যা কথা বলেছে? তো এরপরই আমাদের সানিকে দেখানো হয়। সানি গল্পের ম্যাগাজিনের ভেতর চঞ্চলের চিঠি রেখে সেটা পড়ছিল। তখনই সেখানে চঞ্চল বলতে থাকে, তুমি সাবধানে থেকো। আর একটা কথা, আমি একা নই, আমার সাথে আমার একজন বন্ধু আছে যার নাম পান্ডে, সে আমাদের অনেক সাহায্য করেছে। তখনই সেখানে গাজরাজ চলে আসে। সে সানিকে বলে, তোমার জন্য আমার পিআর টিম একটা স্পিচ তৈরি করেছে, সেটা আমার ড্রয়ারে পড়ে আছে, সেটা একবার মুখস্থ করে নিও। আজকের ভাষণে তুমি এইসব কথাই বলবে। তো সানি যখন সেই ভাষণের কাগজ আনতে যায়, তখন ড্রয়ারে সে চঞ্চল আর পান্ডের সেই ক্লোজ ছবিগুলো দেখতে পায়, যেখানে চঞ্চল পান্ডের কোলে বসে আছে। এটা দেখে সানি ভাবতে থাকে, চঞ্চল হয়তো তাকে ধোকা দিচ্ছে। এখানে দৃশ্য পরিবর্তন হয়। আমাদের চঞ্চল আর পান্ডেকে দেখানো হয়, যারা একটা দোকানের সামনে বসেছিল। তাদের পেছনে গাজরাজের সেই লোকগুলো ছিল। চঞ্চল আর পান্ডে একটা দোকানে বসে লাচ্ছি খেতে থাকে। তখন দোকানে থাকা একটা কর্মচারী দোকানদারকে বলে, আপনি যে লাচ্ছি বিক্রি করেন ওটা খেয়ে তো মানুষের সংসার ভেঙে যায়। দোকানদার বলে, এটা তো কেউ জানে না, তাই তুমিও একটু চুপ করে থাকো। অন্যদিকে চঞ্চল আর পান্ডেকে দেখানো হয়, এই লাচ্ছি খেতে খেতে দুজনের একে অপরের প্রতি ভালো লাগা বেড়ে যায়। পান্ডে তো তাদের দুজনকে নিয়ে কল্পনা করতে থাকে। অন্যদিকে সানির মন খারাপ ছিল। তখন সে চঞ্চলকে একটা চিঠি লিখে, যেখানে সে লেখে, আমি জানি তুমি এই সবকিছু আমাদের জন্য করছো,
কিন্তু একটা অচেনা ছেলের সাথে এতটা ক্লোজ হওয়া ভালো হচ্ছে না। হয়তো ছেলেটাও খারাপ হতে পারে, কিন্তু তুমি যদি সত্যিই ছেলেটাকে পছন্দ করে থাকো তাহলে তুমি বলে দাও, আমি তোমাদের দুজনের রাস্তা থেকে সরে যাব। এই বলে সে যখন দোকানদারকে এই চিঠিটা দিয়ে আসছিল তখন সে দেখে পান্ডে আর চঞ্চল গাড়ি দিয়ে খুব হাসতে হাসতে এদিকে আসছে। এটা দেখে সানির আবারও মন খারাপ হয়ে যায়। এরপর চঞ্চল আর পান্ডে একটা পার্কে আসে আর আবারও নাটক শুরু করে, কারণ পেছনে সেই লোক দুটো দাঁড়িয়েছিল। এখনই সেখানে পুলিশ চলে আসে। পুলিশ এসে কাপলদের লাঠি দিয়ে মারতে থাকে। এটা দেখে পান্ডে আর চঞ্চল সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। পান্ডেও গাড়িতে উঠে বলে, বন বিভাগের একজন অফিসার আমি, জীবনে প্রথম এরকম পুলিশের ভয়ে দৌড়াতে হচ্ছে। এর পরেও যদি এই লোকগুলো আমাদের পেছনে থাকে তাহলে আমি কথা দিচ্ছি এই লোকগুলোকে আমি মেরে ফেলবো। চঞ্চল বলে, ওই দেখো আমাদের পেছনেই আছে, মেরে ফেলো। তখনই পান্ডেকে নীলুফার কল করে। নীলুফার বলে, কানপুরে তুমি কোন প্রজেক্টের জন্য গিয়েছো সেটা বলো। পান্ডে বলে, আমি এখন অনেক খারাপ একটা অবস্থায় আছি, আমি তোমাকে পরে সবকিছু বুঝিয়ে বলবো, কিন্তু এখন না। নীলুফার বলে, আমি তোমার বউ না যে সবকিছু বুঝে নিব। তখন চঞ্চল পান্ডেকে বলে, আমার খুব গরম লাগছে, এসিটা চালিয়ে দাও। এই কথা শুনে নীলুফার বলে, হ্যাঁ খুব গরম লাগছে, আমি বুঝতে পেরেছি তোমার সাথে তোমার সেই মেয়ে বন্ধুটা আছে, তাই না? তোমার লজ্জা করে না? পান্ডে বলে, আমি তোমাকে সবকিছু বলবো, একটু ধৈর্য ধরো। এই কথা শুনে নীলুফার সাথে সাথে ফোন কেটে দেয়। চঞ্চল বলে, মেয়েটা তোমার বন্ধু ছিল তাই না? পান্ডে বলে, হ্যাঁ। চঞ্চল তখন বলতে থাকে, তাহলে বন্ধুর মতো থাকতে পারো না? এরকম প্রশ্ন করছো কেন? পান্ডে বলে, তুমিও তো বন্ধু, তুমি কি করছো? তখনই পান্ডের সামনে তাকিয়ে দেখে নীলুফার রাস্তায় দাঁড়িয়ে কারো সাথে কথা বলছে। পান্ডে তখন চঞ্চলকে বলে, তাড়াতাড়ি গাড়ি ঘোরাও, সামনে আমার বউ দাঁড়িয়ে আছে। তো চঞ্চল যখন গাড়ি ঘোরায় তখনই অপর্ণা পান্ডেকে এক ঝলক দেখে ফেলে। তাই সে চঞ্চল আর পান্ডের গাড়ির পেছন পেছন যেতে থাকে। এদিকে গাজরাজের দুজন লোকও তাদের পেছনে আসছিল। তখনই চঞ্চল দেখে সামনে একটা হোটেল। এটা দেখে তারা দ্রুত সেখানে গিয়ে হোটেলের ভেতর একটা রুম নেয়। কিন্তু এগুলো একটু অন্যরকম টাইপের হোটেল ছিল। বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি। তো এখানে চঞ্চল আর পান্ডে নিজেদের আসল নাম বদলে রুমটা নিয়ে নেয়। কিছুক্ষণ পর ওই দুইটা লোক এখানে এসে হাজির। তারা রিসেপশনে জিজ্ঞেস করে সামনের যে কাপল ছিল তারা কত নাম্বার রুম নিয়েছে। লোকটা বলে 5 নাম্বার। তারা তখন বলে, ঠিক আছে তাহলে আমাদের 6 নাম্বার রুম দাও। এরপরই চঞ্চল আর পান্ডে রুমে চলে আসে আর এসেই তো তারা ঝগড়া করতে থাকে। তখনই পান্ডেকে অপর্ণা ফোন দেয়। পান্ডে তখন জানালার পাশে এসে দেখে অপর্ণা তো হোটেলের নিচে দাঁড়িয়ে আছে। পান্ডে তখন কোনো মতে ফোন রিসিভ করে। অপর্ণা তখন তাকে জিজ্ঞেস করে সে কোথায়। পান্ডে বলে, আমি তো কানপুরে আছি। অপর্ণা বলে, আসলে আমি একটু আগে মনে হচ্ছিল তোমাকে দেখেছি, হয়তো খুব তোমাকে মিস করছি তাই এরকম মনে হচ্ছে। যাক ব্যাপার না, ভালো করে কাজ করো। এ বলেই অপর্ণা সেখান থেকে চলে যায়। কিন্তু বেচারাদের ভাগ্য এতটাই খারাপ যে সেখানে পুলিশ এসে হোটেলে রেড দেয়। অন্যদিকে গাজরাজের ওই 2 লোক একসাথে দাঁড়িয়ে কান পেতে চঞ্চল আর পান্ডের কথা শুনছিল। কিন্তু তখনই পুলিশ এসে তাদেরকেও অ্যারেস্ট করে নিয়ে যায়। পুলিশ স্টেশনে দাঁড়িয়ে পান্ডে তার পরিচয় দেয় আর বলে, আমার মতো একজন সম্মানিত মানুষকে পুলিশ স্টেশনে নিয়ে আসা আপনাদের মোটেও ঠিক হয়নি। পুলিশ তখন বলে, আচ্ছা তাই নাকি? দিনে দুপুরে যখন এরকম কাজ করবে তখন এসব মনে থাকে না, আর এরকম করলে অ্যারেস্ট করা তো হবেই। আচ্ছা যাক, ঠিক আছে, তোমরা আমাকে 2 জন মিলে 20,000 টাকা দিয়ে দিও, তাহলেই তোমাদের ছেড়ে দিব। পান্ডে তখন বলতে থাকে, আরে এই দিন দুপুরে নিজের পকেটে 20,000 টাকা ক্যাশ কে রাখে শুনি? তখনই পেছন থেকে গাজরাজের একটা লোক বলে, আমার কাছে 20,000 টাকা আছে, আমাদের দুজনকে ছেড়ে দিন। এই কথা শুনে পান্ডে পুলিশকে বলে, আমার ফোন দিন, আমি একটা ফোন করতে চাই। এরপরই আমাদের নীলুফারকে দেখানো হয় যে বেশ সুন্দর করে তৈরি হয়ে একটা বিয়েতে যাচ্ছিল। তখনই পান্ডে তাকে কল করে আর দ্রুত বানারসে ডাকে। নীলুফারও তখন দ্রুত বানারসে চলে আসে। পুলিশ তাকে দেখে পান্ডেকে বলে, আপনার ভাগ্য তো দেখছি অনেক ভালো, একজন বান্ধবীর সাথে ধরা পড়েছেন, আরেকজন এসেছে আপনাদের ছাড়িয়ে নিতে। বাহ, যাক। নীলুফার এসবে পাত্তা না দিয়ে তাদের ছাড়িয়ে সেখান থেকে চলে যেতে থাকে। তখনই পান্ডে তার পেছন পেছন বেরিয়ে আসে আর বলে, তুমি যেটা ভাবছো সেরকমটা একেবারেই না, আমাদের কিছু কারণ আছে, তাই আমরা এখানে এসেছিলাম। এরপর সে আর কিছু বলতে যাবে তখনই দেখে সেই লোকগুলো এখনো সেখানে দাঁড়িয়ে আছে, তাই তারা আর কিছুই বলে না। নীলুফারও তখন রেগে মেগে সেখান থেকে চলে যায়। সেই সময় চঞ্চল পান্ডেকে গালে কিস করে আর ট্যাক্সিতে বসে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে পান্ডে যায় নীলুফারকে থামাতে।
এদিকে চঞ্চলের পেছন পেছন তো সেই লোকগুলো যাচ্ছিল। হঠাৎই ট্রাফিক জ্যামে আটকে গেলে চঞ্চলের ট্যাক্সি সেখানে এসে দাঁড়ায় যেখানে অপর্ণার গাড়ি ছিল। অপর্ণা তখন চঞ্চলকে দেখে ফেলে আর এরপরই চঞ্চলের পিছু করতে থাকে। এদিকে পান্ডে গাড়ি নিয়ে নীলুফারের পেছন পেছন যায় আর নীলুফারের গাড়ি আটকায়। তারপর তার গাড়ির চাবিটাই নিয়ে নেয়। নীলুফার তখন বলে, দেখো আমি কিন্তু তোমাকে ছাড়বো না, তুমি আমার সহজ সরল বান্ধবীকে ধোকা দিয়েছো, আজ আমি সবকিছু তাকে বলে দিব। পান্ডে বলে, দেখো প্লিজ প্লিজ এইসব কিছু করবে না, আমি তোমাকে সবকিছু খুলে বলবো, আমার কথাটা শোনার চেষ্টা করো, আমার বিয়েটা এভাবে ভেঙো না। কিন্তু নীলুফার তো বিল্ডিং এর উপর উঠে যায়। এদিকে আমাদের চঞ্চলকে দেখানো হয়। চঞ্চল যেই গাড়িতে উঠেছিল সেখানকার ড্রাইভার তাকে সেই বিল্ডিং এর সামনে নামিয়ে দেয় যেখানে পান্ডে আর নীলুফার আছে, আর বলে আমার গাড়ির তেল শেষ হওয়ার আগে এখানে নেমে যান। তাই চঞ্চলও সেখানে নেমে বিল্ডিং এর উপর উঠতে থাকে। অন্যদিকে চঞ্চলের কিছু করতে করতে অপর্ণা সেখানে চলে আসে আর বিল্ডিং এর উপর উঠতে থাকে। ওদিকে তো ছাদে নীলুফার আর পান্ডে ফোন নিয়ে কাড়াকাড়ি করছিল। পান্ডে বলছিল তুমি অপর্ণাকে ফোন করো না, আর তখনই নীলুফার পান্ডেকে একটা কামড় দিয়ে দেয় আর এই নিয়ে তারা দুজন মারামারি করতে থাকে। তখনই সেখানে চঞ্চল এসে হাজির আর বলে তোমরা এখানে মারামারি করছো। অন্যদিকে নিচে অপর্ণা চলে এসেছে। নীলুফার এই কথা শুনে বলে একদম ভালো হয়েছে। পান্ডে বলে কিন্তু সে এখানে কিভাবে এলো? চঞ্চল বলে আসলে সে আমার পিছু করতে করতে এখানে চলে এসেছে। পান্ডে বলতে থাকে তাহলে তুমি তাকে এখানে নিয়ে আসলে কেন? চঞ্চল তখন নীলুফারকে বলে আসলে পান্ডে আমার সাহায্য করছিল আমাকে আমার বয়ফ্রেন্ডের সাথে মেলানোর জন্য। আমি সত্যি কথা বলছি, আমার বয়ফ্রেন্ডের কসম। তাই প্লিজ তোমরা এখান থেকে চলে যাও, কারণ অপর্ণা এখানেই আসছে। পান্ডেকে এখানে দেখলে সে খামোখাই তাকে ভুল বুঝবে। পান্ডে তখন নীলুফারকে টেনে টুনে কোনোভাবে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। এরপরই তারা লিফটে ওঠে। লিফটটা একেবারেই খোলামেলা ছিল, তাই অপর্ণা যখন উপরে উঠছিল তখনই সে নীলুফার আর পান্ডেকে একসাথে কাছাকাছি দেখে ফেলে। সে এটা দেখে অবাক হয়ে যায় আর তাদের দুজনের দিকেই তাকিয়ে থাকে। আর এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। আমাদের নীলুফার আর পান্ডেকে দেখানো হয়। নীলুফার পান্ডেকে বলছিল তুমি যে রাস্তা দিয়ে হাঁটছো এটা তোমার ঠিক হচ্ছে না। পান্ডে বলে আমি এই সবকিছু অপর্ণাকে জানিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু পরে জানতে পারি সে নিজেই চঞ্চলকেই সমস্যায় ফেলেছে। তারপর আবার ওই নেতা অপর্ণাকে লোভ দেখিয়েছে যে অপর্ণা যদি চঞ্চলকে ধরিয়ে দিতে পারে তাহলে সে অপর্ণাকে নিজের টিভি চ্যানেল খোলার অনুমতি দেবে। এরপর সে বলতে থাকে তুমি তো ভালো করেই জানো অপর্ণা নিজের টিভি চ্যানেল খুলতে সবকিছু করতে পারে। নীলুফার তখন বলে আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু তবুও যা করার করে ফেলো। এদিকে আমাদের অপর্ণাকে দেখানো হয় সে তার বাবা মায়ের সাথে বসে কথা বলছিল। সে বলতে থাকে আমি নিজের চোখে না দেখলে কিছুই বিশ্বাস করতাম না। আমার সব থেকে বেশি খারাপ লাগছে নীলুফার আমার সাথে এটা কিভাবে করলো। আমি ওই দুজনকে কখনো ছাড়বো না। অপর্ণার মা বলে তুমি এখন কিছুই করবে না যতক্ষণ না তাদের বিরুদ্ধে হাতে নাতে প্রমাণ পাবে। যদি তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিতে চাও তাহলে প্রথমে এটা প্রমাণ করো তোমার স্বামী আসলেই খারাপ। তো এই সবকিছু প্ল্যান করার পর অপর্ণা বাড়িতে চলে আসে। সে ঘরে ঢুকেই পান্ডেকে দেখতে পায়। তার তো তাকে দেখে খুব রাগ হচ্ছিল, কিন্তু সে তার সাথে কিছু কথা বলে ঘরের ভেতর চলে যায়। রাতে অপর্ণা স্বপ্নে দেখতে থাকে নীলুফার আর পান্ডে খুব কাছাকাছি আসছে আর তারা রোম্যান্সও করছে। আর এসব দেখতে দেখতেই সকাল হয়ে যায়। এদিকে আমাদের চঞ্চলকে দেখানো হয়। চঞ্চলের বাড়ির সামনে আবারও সেই লোক দুটো দাঁড়িয়েছিল। চঞ্চল তখন পান্ডেকে ফোন করে। পান্ডে ফোন তুলেই বলে প্লিজ আমাকে বলো ওই লোক দুটো মারা গেছে। চঞ্চল বলে এটা হলে তো অনেক ভালো হতো, কিন্তু আজকে সকাল থেকেই তারা দুজন আমার ঘরের সামনে আছে, কিছুই বুঝতে পারছি না কি করব। পান্ডে বলে তাহলে তোমার ঘর থেকে বের হওয়ার কোনো দরকার নেই, কালকে যা করার করে নিব। দৃশ্য চলে যায় পরের দিন। পান্ডে নিজের হাতে অপর্ণার জন্য চা বানিয়ে আনে। সে অপর্ণাকে বলে আমার আজকে আবারও কানপুর যেতে হবে। অপর্ণা বলে তাহলে এখনই যাও। পান্ডে যখন বের হয় তখন হঠাৎই তার অফিসার তাকে ফোন দেয় আর বলে অধিদপ্তর থেকে কিছু লোক এসেছে, তোমাকে এখনই এখানে আসতে হবে। কিন্তু পান্ডের তো এখন কানপুর যেতে হতো, তাই সে নীলুফারকে ফোন দিয়ে হ্যাঁ করতে বলে। এদিকে পান্ডের পিছু করছিল অপর্ণা। নীলুফার তখন পান্ডের সাথে দেখা করতে আসে। গাড়িতে একটু ক্লোজ হয়ে কথা বলছিল তারা, আর অপর্ণা এই সব কিছু ভিডিও করছিল। অপর্ণার তো অনেক বেশি হিংসা হচ্ছিল, আর হওয়াটাই স্বাভাবিক। কোন বউ তার স্বামীর সাথে অন্য কাউকে সহ্য করবে? তো এখানে এখন তার কিছুই করার ছিল না। এরপরই চঞ্চল আর পান্ডে দেখা করে। গাজরাজের লোকেরাও সেখানে ছিল। চঞ্চল পান্ডেকে সানির দেওয়া সেই চিঠিটা দেখায়। এটা দেখে পান্ডের আরো রাগ হয়। পান্ডে চঞ্চলকে বলে মনে আছে আজকে তোমার ফুপুর ছেলের জন্মদিন? চঞ্চল বলে হ্যাঁ মনে আছে তো। পান্ডে বলে আমরা সেখানে যাই। এরপর দেখা যায় তারা দুজন সেখানে গিয়ে উপস্থিত হয়। লোকগুলো তখনও তাদেরকে পিছু করতে থাকে, আর একটা সময় তাদের পেছন পেছন সেখানে চলে আসে। পান্ডে তখন লোকগুলোকে শুনিয়ে শুনিয়ে চঞ্চলের ফুপুকে বলে দেখুন চঞ্চলের এই পৃথিবীতে আপনি ছাড়া আর কেউ নেই। যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমরা আর 5 দিন পরে এঙ্গেজমেন্ট করে নিতে চাই। চঞ্চলের ফুপু তো এক কথাতেই রাজি হয়ে যায়।
সে তাদের জন্য খুব খুশি হয়। পান্ডে তখন চঞ্চলকে বলে, যে কাজ আমরা এতদিনে করতে পারিনি সেটা তোমার ফুপু 2 মিনিটেই করে দিবে। তখন দেখা যায় ফুপু 2টা মিষ্টি নিয়ে সেই দুজন লোকের মুখে দেয় আর বলে, আমি দেখছি সকাল থেকে আপনারা খুব কষ্ট করছেন আমাদের পার্টি নিয়ে, কিন্তু আপনারা একটা কথা বলুন তো, আপনারা কি বিয়ে করেছেন? তারা বলে, না না, আমরা বিয়ে করিনি। তখন ফুপু বলে, তাহলে তো আপনাদের দুজনের বিয়ে করে নেওয়া উচিত। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। লোক দুটো গাজরাজকে এসে চঞ্চল আর পান্ডের ছবি দেখায় আর বলে তাদের সামনের সপ্তাহে এঙ্গেজমেন্ট হতে চলেছে। তখনই দেখা যায় সানি জানালার বাইরে থেকে এই সব কিছু শুনছিল। এসব শুনে বেচারার তো আবারও মনটাই ভেঙে যায়। চঞ্চল আর পান্ডে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছে এটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। সে মনে মনে পান্ডেকে অনেক গালি দিতে থাকে আর বলতে থাকে, তুমি চঞ্চলকে বিয়ে করবে? আমি তো তোমাকে কখনোই ছাড়বো না। এদিকে আমাদের অপর্ণাকে দেখানো হয় যে পুলিশ স্টেশনে যায় চঞ্চলের খোঁজ করতে। পুলিশ বলে 2 দিন আগেই মেয়েটা এখানে এসেছিল, কারণ বন বিভাগের অফিসার প্রজাপতি পান্ডের সাথে মেয়েটা ধরা পড়েছিল। এই কথা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। সে নিজের ফোন থেকে তখন পান্ডের একটা ছবি বের করে পুলিশকে দেখায়। পুলিশ বলে, হ্যাঁ এই ছেলেটাই, চেহারা একদম নিষ্পাপ মানুষের মতো, কিন্তু কাজ একদম খারাপ। তখন অপর্ণা চঞ্চলকে ছেড়ে পুলিশকে টাকা দেয় আর বলে, এই ছেলেটার উপর নজর রাখবেন, তার কার সাথে রিলেশন আছে এটা আমাকে জানাবেন। এরপর সে সেই হোটেলে যায় আর নিজের আইডি দেখিয়ে সিসিটিভি চেক করে। তখন দেখে হ্যাঁ সত্যিই চঞ্চল আর পান্ডে এখানে এসেছিল। এটা দেখে অপর্ণার আরো রাগ হয়। রাতে সে বাড়ি ফিরে এলে দেখে পান্ডে সোফার উপর শুয়ে আছে। অপর্ণা আসার সাথে সাথে পান্ডে তার সাথে ফ্লার্ট করতে থাকে, কিন্তু অপর্ণা তাকে কোনো পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। তখনই পান্ডেকে তার বস ফোন করে আর বলে, কালকে একটা কাজে তোমাকে বানারস যেতে হবে। এই কথা শুনে তো পান্ডের খুব রাগ হয়, কিন্তু যেহেতু কাজ তাই সে আর মানা করতে পারে না। রাতে সে অপর্ণাকে বলে, আমাকে একটা কাজে কালকেই বানারস যেতে হবে। অপর্ণা বলে, আচ্ছা, কানপুরের কাজ শেষ করতে না করতে এখন আবার বানারস? পান্ডে বলে, কাজ তো তাই যেতে হবে, বুঝতেই তো পারছো। এদিকে আমরা সানিকে দেখি। সে একটা লোককে পান্ডের ছবি পাঠিয়ে দেয় আর বলে, এই লোকটাকে যে করেই হোক আমার চাই। এদিকে আমরা পান্ডেকে দেখি। সে নিজের টিমের সাথে বসে লাঞ্চ করছিল। তখনই সেখানে চঞ্চলের ফুপু চলে আসে। তাকে দেখে তো এবার পান্ডের অবস্থাই খারাপ। কিন্তু ফুপু এসে পান্ডেকে বলে, জামাই বাবু তুমি এখানে কি করছো? পান্ডের একটা কলিগ তখন তাকে বলে, উনি কি অপর্ণার আত্মীয়? ফুপু অবাক হয়ে জিজ্ঞেস করে, অপর্ণা সেটা আবার কে? উনি তোমার ভাতিজি চঞ্চলের হবু হাজবেন্ড। সেই কলিগ তখন পান্ডেকে বলে, তোমার আর অপর্ণার ডিভোর্স হয়ে গেছে, আমাকে বলনি কেন? পান্ডে তখন কি করবে বুঝে পায় না। সে তাকে ধীরে ধীরে বলে, আমার কোনো ডিভোর্স হয়নি। সকালে আমি ওনাকে সাহায্য করেছিলাম, তারপর থেকে আমাকে নিজের জামাইবাবু বলে পাগল করে দিচ্ছে। আসলে ওনার মাথায় একটু সমস্যা আছে। এই বলে সে উঠে চঞ্চলের ফুপুকে উল্টোপাল্টা বুঝিয়ে এখান থেকে একটা শপিং মলে পাঠিয়ে দেয়। কিন্তু বেচারার ভাগ্য এবারও তার সাথে থাকে না। ফুপু যে শপিং মলে শপিং করতে যায় সেখানে অপর্ণার মা ছিল। ফুপু দোকানদারকে যখন চঞ্চলের হবু হাজবেন্ডের ছবি দেখায় তখন তো অপর্ণার মা এটা দেখে ফেলে আর সেভাবে ফুপু হয়তো নীলুফারের কোনো আত্মীয়। তাই সে ফুপুকে বলে, আপনি কিভাবে মেয়ের আত্মীয় হতে পারেন? কারণ মেয়েটা তো মুসলিম, তাহলে আপনার মাথায় সিঁদুর আর গলায় মঙ্গলসূত্র কেন? ফুপু তখন রেগে গিয়ে বলে, আপনি কি বলতে চাইছেন? আমি সিঁদুর আর মঙ্গলসূত্র লাগাতে পারি না কেন? আপনার কি মাথা ঠিক নেই? এ কথা শুনে অপর্ণার মা আর কোনো কথা বাড়ায় না। সে বাইরে গিয়ে অপর্ণাকে ফোন করে বলে, আর 3 দিন পর নীলুফার আর পান্ডের এঙ্গেজমেন্ট অনুষ্ঠান হবে, তা আবার বানারসে। এই কথা শুনে অপর্ণা অবাক হয়ে যায়। অপর্ণার মা বলে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, তুমি কালকেই বানারস চলে আসো। অন্যদিকে পান্ডেকে দেখানো হয়। সে নীলুফারকে ফোন করে বলে, কালকে এসব নাটক শেষ হয়ে যাবে, শুধু তোমার একটু প্রয়োজন হবে, তাই কালকে তুমি বানারস চলে আসো। নীলুফার বলে, যদি আবারও কোনো গন্ডগোল হয় তখন? পান্ডে বলে, না না, এবার আমার মনে হচ্ছে কোনো গন্ডগোল হবে না, তুমি চলে এসো। নীলুফারও তখন রাজি হয়ে যায়। কিন্তু তখনই সানি সেই লোকটা এসে পান্ডেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তবে পান্ডের পেছনে পুলিশগুলো ছিল, কারণ তারা অপর্ণার কথাতে পান্ডের উপর নজর রাখছিল। এরপর সানি এসেই পান্ডেকে আচ্ছা মতো মারতে থাকে। পান্ডে তখন না পেরে তাকে চঞ্চলের সাথে কথা বলিয়ে দেয়। আর তখনই সানি তার ভুল বুঝতে পারে আর পান্ডের কাছে ক্ষমা চায় আর খুশি হয়ে গালে কিস করতে থাকে। কিন্তু পুলিশ এসব দেখে ভাবে পান্ডে আর সানির মধ্যে কিছু চলছে, তাই তারা তাদের একসাথে কিছু ছবি তুলে নেয়। এদিকে পান্ডে, নীলুফার আর চঞ্চল একসাথে বসে কথা বলছিল। নীলুফার এখনো তাদের এই অ্যাক্টিং এর জন্য বকাবকি করতে থাকে। পান্ডে বলে, আমার প্ল্যানটা আগে শোনো। কাল সকালে সানি এয়ারপোর্ট গিয়ে চঞ্চলের জন্য অপেক্ষা করবে। চঞ্চল আজকে রাতে তার ফুপুর কাছে চলে যাবে আর ফুপু তাকে কালকে এয়ারপোর্টে ছেড়ে আসবে। আমি আর নীলুফার এখানের কাজ শেষ করে তারপর আমার ভালোবাসা আমার স্ত্রী অপর্ণার কাছে চলে যাব। এদিকে পুলিশ সোজা গাজরাজের কাছে আসে পান্ডে আর সানির শেষ ছবিগুলো নিয়ে।
গাজরাজ এটা দেখে মাথায় হাত দিয়ে বসে থাকে। তখন পুলিশ বলে, যে মহিলা প্রথমে ব্রেকিং নিউজ আপনাকে বলেছিল যে সানির সাথে কোনো মেয়ের রিলেশন আছে, সেই মহিলার স্বামী হলো এই পান্ডে। এই কথা শুনে গাজরাজ অবাক হয়ে যায়। সে তার লোকেদের বলে, সানিকে ধরে আমার কাছে নিয়ে এসো আর পান্ডেকে কিডন্যাপ করে আমাদের পুরনো ফার্ম হাউসে নিয়ে যাও। কিন্তু সবার আগে আমি সেই মহিলার সাথে কথা বলতে চাই যে নিজের স্বামীকে বাঁচানোর জন্য এইসব নিউজ ছড়িয়েছে। এরপর সে অপর্ণাকে ফোন করে। অপর্ণা বলে, আজকে আমি একটা কাজে বানারস যাচ্ছি, কিন্তু সেখান থেকে ফিরে এসে আমি আপনাকে সব কথা খুলে বলবো। কিন্তু গাজরাজ বলে, আমার আপনার উপর পুরো ভরসা আছে। আপনি আপনার নিজের চ্যানেল খুলতে চেয়েছেন, তার জন্য আমি সব কাগজপত্র রেডি করে রেখেছি। আপনি যখন বানারস আসবেন, আমি আমার ফার্ম হাউসের ঠিকানা আপনাকে দিয়ে দিচ্ছি, আপনি সেখানে এসে কাগজপত্র দেখে নেবেন। অপর্ণা বলে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য, না হলে তো এই পুরুষ জাতির উপর আমার ভরসাই উঠে গেছে। গাজরাজ বলে, আমারও ভরসা উঠে গেছে। তো এরপর আমাদের পান্ডে আর চঞ্চলকে দেখানো হয়, যারা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। কিন্তু তখনই গাজরাজের সেই দুজন লোক এসে পান্ডে আর চঞ্চলকে বলে, মন্ত্রী তোমাদের দুজনকে দেখা করার জন্য ডাকছে। কিছুক্ষণ পরই তাদের গাজরাজের ফার্ম হাউসে নিয়ে আসা হয়। তখন তারা দেখে গাজরাজ অলরেডি অপর্ণাকে কিডন্যাপ করে তাকে বেঁধে রেখেছে। তাদেরকে নিয়ে এসে গাজরাজ তাদেরও বেঁধে দেয়। অপর্ণা গাজরাজকে বলে, আমার হাজবেন্ড আমার মুখ কালো করে দিয়েছে, এখন আপনি আমাকে কেন বেঁধে রেখেছেন? গাজরাজ বলে, আমি আর তোমার কোনো কথা শুনবো না। তুমি তোমার স্বামী আর আমার ছেলের সম্পর্ক লুকাতে এই সব কিছু করেছো, তাই না? পান্ডে তখন অবাক হয়ে বলে, আপনি এসব কি বলছেন? তখনই গাজরাজ তার ছেলে আর পান্ডের কিছু ক্লোজ ছবি দেখায়। এটা দেখে অপর্ণা পান্ডেকে বলে, সানিকেও ছাড়লে না? অপর্ণা গাজরাজকে বলতে থাকে, আমাদের 5 বছরের বিয়েতে আমার স্বামী কখনো একটা মশাকেও মারতে পারেনি, আর এখন 10 দিনের ভেতর এত কাণ্ড করে ফেলেছে, আমার তো কিছুই মাথায় ঢুকছে না। আমাকে গুলি করে মেরে ফেলুন তো। এই কথা শুনে চঞ্চল বলে, আঙ্কেল আপনি সবকিছু ভুল বুঝছেন। পান্ডের সম্পর্ক আমার সাথে আছে, সানির সাথে না। এটা নিয়ে তারা সবাই ঝগড়া করতে থাকে। তখন গাজরাজ তাদের সবাইকে চুপ করিয়ে দেয় আর বলতে থাকে, আমাকে তোমাদের চাকর মনে হয় যে তোমরা যা বলবে আমি তাই শুনবো? তোমাদের এই সব কিছু চক্করে আমার ছেলে সানিকে কেন ফাঁসালে? আমার ছেলের জীবন নষ্ট করে দিলে তোমরা। এই বলে তার লোকদেরকে সে বলতে থাকে সানিকে ফোন করে এখানে ডাকতে। সে আজকে তাকে পান্ডের আসল চেহারা দেখাতে চায়। এদিকে নীলুফার যখন চঞ্চলের ফোনে ফোন করে, চঞ্চলের ফুপু সেই ফোন ধরে বলে চঞ্চল সকাল থেকে গায়েব হয়ে গেছে। এই কথা শুনে নীলুফার একটু চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে অপর্ণার বাবা মা পুলিশ স্টেশনে এসে পুলিশকে বলতে থাকে, আমাদের জামাই একটা অন্য মেয়েকে বিয়ে করছে। পুলিশ তখন বলে, সে যদি অন্য মেয়েকে বিয়ে করে তাহলে সে আপনাদের জামাই কিভাবে হয়? তখন তারা বলে, আমাদের মেয়ের হাজবেন্ড প্রজাপতি পান্ডে, সে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। পুলিশ এই কথা শুনে বলে, হ্যাঁ আমি পান্ডেকে চিনি। তখনই নীলুফার এসে পুলিশকে বলে, অফিসার আমার বন্ধু পান্ডে আজকে সকালে আমার সাথে এখানে একটা অপারেশনে এসেছে, কিন্তু এখন সে মিসিং, তার কিছু একটা হয়েছে। নীলুফারকে দেখে অপর্ণার বাবা মা বলে, এই মেয়েটার সাথে আমাদের জামাইয়ের বিয়ে হওয়ার কথা। নীলুফার বলে, আঙ্কেল আন্টি আপনারা এসব কি কথা বলছেন? পান্ডে আপনাদের মেয়ের জামাই, আমাকে কেন বিয়ে করবে? তখনই সেখানে চঞ্চলের ফুপু চলে আসে আর বলে, আমার ভাতিজি চঞ্চল আর তার হবু হাজবেন্ড সকাল থেকে মিসিং। তখন অফিসার ফুপুকে জিজ্ঞেস করে, আপনি কে? অপর্ণার মা বলে, উনি হলেন নীলুফারের হিন্দু আন্টি। নীলুফার বলে, আমার কোনো মুসলমান আন্টিই নেই, তাহলে হিন্দু আন্টি আসবে কিভাবে? এখানে তারা সবাই ঝগড়া শুরু করে দেয়। এটা দেখে অফিসার নিজের মাথার নগল চুলগুলো ফেলে দিয়ে বলে, আপনাদের সবার একজন মানুষকে নিয়েই তো সমস্যা, তাই না? প্রজাপতি পান্ডে। সবাই তখন একসাথে বলে, হ্যাঁ। আমাদের তখন পান্ডেকে দেখানো হয়। সে গাজরাজকে বলে, আপনার শত্রুতা আমার সাথে, আমি আপনার ছেলেকে পছন্দ করি আর আপনার ছেলে আমাকে, তাহলে এখানে এই মেয়েদের কি কাজ? এদের ছেড়ে দিন। সে আসলে সবাইকে বাঁচানোর জন্য এমনটা বলছিল। তখনই সেখানে অপর্ণার পরিবার, চঞ্চলের ফুপু আর নীলুফার চলে আসে। চঞ্চলের ফুপু চঞ্চলকে দেখে গাজরাজকে বলতে থাকে যে সে কিভাবে চঞ্চলকে চেনে। গাজরাজ তখন তার মুখে বন্দুক ঢুকিয়ে বলে, আর একটা কথা বললে তোমাকে এখানেই শেষ করে দিব। এরপর তাদের সবাইকে বেঁধে রাখা হয়। কিন্তু তখনই পান্ডের মনে পড়ে এখানে কিছুক্ষণ পরই রেস্কিউ টিম আসবে নেকড়ে ধরতে, তাই সে সেই রকম আওয়াজ করতে থাকে। তখনই সেখানে রেস্কিউ টিম চলে আসে আর এখানে সবাইকে ছাড়িয়ে নেয়। পান্ডে নেমে চঞ্চলকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাবে। তখনই গাজরাজের একটা লোক তাদের মাথায় বন্দুক তাক করে, কিন্তু সেই সময় জঙ্গল থেকে নেকড়ে বেরিয়ে আসে আর তার উপর হামলা করে দেয়। আর হামলার কারণে সেই লোকটা উপরে গিয়ে আবারও নিচে পড়ে যায়। তখন তার শরীরে লেগে একটা মৌমাছির চাক ভেঙে যায়। সেখানে সবাইকে মৌমাছি কামড়াচ্ছিল। কিন্তু এর মাঝে পান্ডে চঞ্চলকে নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয় আর তাদের পেছনে যাচ্ছিল নীলুফার আর অপর্ণা। গাড়িতে যেতে যেতে নীলুফার অপর্ণাকে সব কথা খুলে বলে। অপর্ণা এই সবকিছু শুনে অবাক হয়ে যায়। অন্যদিকে চঞ্চল আর পান্ডে কথা বলছিল। তখন চঞ্চল খেয়াল করে জঙ্গলে সেই নেকড়েটা তাদের গাড়ির পেছনে। নীলুফার তখন তার ব্যাগ থেকে একটা ইনজেকশন বের করে। অপর্ণা তখন গাড়ি তাড়াতাড়ি চালিয়ে পান্ডের গাড়ির বরাবর নিয়ে যায়। এরপর নীলুফার পান্ডেকে সেই ইনজেকশন দেয় আর পান্ডে সেটা নেকড়ের ঘাড়ে বসিয়ে দেয়। এরপর তারা সবাই এয়ারপোর্টে চলে আসে। গাজরাজ সেখানে এসে পান্ডেকে বলে, তুমি আসলে কে? পান্ডে বলে, আমি একজন সাধারণ মানুষ,
তো এই কয়দিনে আমি আপনাকে যা হয়রানি করেছি এটা আপনিও বুঝতে পারছেন। আমার পরিবার, আমার স্ত্রী, বন্ধু বান্ধব যে যখন আমাকে যে অবস্থায় দেখেছে সে সেটাই বিশ্বাস করে নিয়েছে। তাই এখন যদি আমরা এই খবর লিক করে দেই যে ওই দিন সানির সাথে কোনো মেয়ে না ছেলে ছিল, তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবে আপনি বুঝতে পারছেন? আর দেখুন, এখানে তো আমার রিপোর্টার বউ আছে। আপনি কি চান এসব হোক? গাজরাজ তখন চুপ করে থাকে আর সানিকে চঞ্চলের সাথে মেনে নেয়। তখন চঞ্চল অপর্ণাকে বলে, আমি অনেকবার নিজের স্বার্থের জন্য পান্ডেকে জড়িয়ে ধরেছি, কিন্তু আজকে আমি সত্যিই তাকে একবার বন্ধু হিসেবে জড়িয়ে ধরতে চাই, থ্যাংক ইউ বলার জন্য। তাই আমি তোমার কাছ থেকে অনুমতি চাইছি। এরপর সে পান্ডেকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ফুপু এখানে এসে পান্ডেকে জিজ্ঞেস করে, জামাইবাবু আপনি ঠিক আছেন? তখন সবাই মিলে ফুপুকে বলতে থাকে, আর কতবার বলবো যে আপনার জামাইবাবু পান্ডে না, সানি। আর এরই সাথে এই গল্পটারও এখানে হ্যাপি এন্ডিং হয়। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।